নমস্কার, হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর ইন্দ্রদীপ মাইতি, কনসালটেন্ট কিডনি ডিজিজ নেফ্রোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্ল্যান্ট ফিজিশিয়ান, কলকাতা অ্যাপোলো হসপিটাল। ডাক্তারবাবু আপনাকে স্বাগত হাই নিউজে। বর্তমান সময় দেখা যায় যে বহু মানুষ কিডনিতে আক্রান্ত, কিন্তু তারা অনেক সময় তারা বুঝতেই পারে না তাদের এই রোগটা রয়েছে। যখন বুঝতে পারে তখন হয়তো লাস্ট স্টেজ চলছে। তো কিডনি ডিজিজটা কি? তো আমার কিডনি একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান, মানে এই অর্গানটা বডির ভেরিয়াস জিনিস ব্যালেন্স করে। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্লাড প্রেশার, তার সঙ্গে অ্যাসিড বেস, যে ব্লাডের কতটা তরলতা থাকবে সেই জিনিসটা ব্যালেন্স করে। তাছাড়া ইম্পর্টেন্ট হরমোন তৈরি করে, যেটা এরিথ্রোপয়েটিন বলে, যেটা হিমোগ্লোবিন, আমাদের হিমোগ্লোবিন লেভেলসকে মেনটেন কিংবা ব্যালেন্স করে চলে। তো কিডনি নানা কন্ডিশনে ইনভলভ হয়। এখন কমনলি যেটা হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো খুব কমন কজ কিডনি ইনভলভমেন্টের জন্য। আর কিডনি একটা এমনই একটা অর্গান যেটা অলমোস্ট 50% না ড্যামেজ হলে বোঝা যায় না যে কোনো প্রবলেম কিংবা কোনো সমস্যা হচ্ছে। ক্রিয়েটিনিন বলে একটা জিনিস রয়েছে, তো সেটা ব্লাডে কিডনি কতটা ফাংশন করছে ওটা আমরা দেখি, বেসিক্যালি টেস্ট করি। এই ক্রিয়েটিনিন লেভেল যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপরে বেড়ে যায়, যেরকম নর্মাল একটা রেঞ্জ যেরকম 0.7 থেকে 1.2 বা 1.3 মতন রেঞ্জ, যদি ওর বেশি বাড়ে সেটা ইন্ডিকেট করে যে কিডনি সমস্যা আছে। এবারে আমরা কি করে বুঝতে পারি যে কিডনি সমস্যা হচ্ছে? তো যাদের মানে যেই পেশেন্টদের ধরুন ডায়াবেটিস কিংবা প্রেশার আছে, তো এনারা যদি এনাদের কিডনি টেস্ট করান, ইনফ্যাক্ট প্রত্যেক ডায়াবেটিক কিংবা হাইপারটেনসিভদের বছরে একবার করে ক্রিয়েটিনিন টেস্ট করতে হয়। যদি ক্রিয়েটিনিন বাড়া থাকে তাহলে কিডনি সমস্যা হলে সেটা বোঝা যাবে। তাছাড়া কিছু শারীরিক সমস্যা, যেরকম অত্যাধিক পা ফুলে যাচ্ছে কিংবা ইউরিনে ফেনা ভাব আসছে, বিপি কন্ট্রোল হচ্ছে না, খুব ইচিং হচ্ছে, সারা গায়ে খুব চুলকাচ্ছে, কোনো কারণ সেরকম নেই সেটার জন্য, খুব ফ্যাটিক লাগছে, খিদে লাগছে না, বারবার বমির ভাব আসছে, এগুলো সব ইন্ডিকেট করে যে পেশেন্টের কিডনি সমস্যা হচ্ছে। সেগুলো আমাদের বুঝতে হবে এবং জানতে হবে যে এগুলো থাকলে কিডনির চেক কিংবা কিডনির টেস্ট করা উচিত। কিভাবে কিডনির সমস্যাটা বেড়ে যায়? আপনি উপসর্গগুলো বললেন যে এই শারীরিক উপসর্গগুলো দেখা দিলে একটা মানুষের টেস্ট করাটা প্রয়োজন, কিন্তু কিভাবে এই সমস্যাটা বাড়তে পারে? তো সাধারণত দেখা যায় যে কিডনি ইনভলভ হয় একটা কারণে, মানে একটা পার্টিকুলার কজ কিডনিকে ইনভলভ করে। ফর এক্সাম্পল, সবথেকে কমনেস্ট কজ অফ কিডনি ডিজিজ, সবথেকে যেটা কমন কজ সেটা হচ্ছে ডায়াবেটিক। ইনফ্যাক্ট দেখা গেছে যে অলমোস্ট 35 থেকে 40% কিডনি সমস্যা ডায়াবেটিসের জন্য। যদি ডায়াবেটিসের জন্য কিডনি সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে সুগার কন্ট্রোল রাখা, সবথেকে ইম্পর্টেন্ট। তাছাড়া ডায়াবেটিসে যেটা আর্লি স্টেজ অফ ডায়াবেটিস বলা হয়, কিংবা যখন ডায়াবেটিস একটু আনকন্ট্রোল থাকে, তখন কিডনি থেকে প্রচুর প্রোটিন এক্সক্রিশন হয়, যেটা এই যে ইউরিনে ফেনা যেই ভাবটা দেখা যায়। তো এটা কন্ট্রোলের জন্য কিছু ওষুধ থাকে, সেইগুলো আমাদের ইউজ করতে হয়। তো এইগুলো ইউজ করলে এই কিডনি সমস্যাটা কিংবা এই প্রোটিনের পরিমাণটা কন্ট্রোলে থাকতে পারে। যত ইউরিন দিয়ে প্রোটিন বেরোয় সেটা ইন্ডিকেট করে যে কিডনি আরও ড্যামেজের দিকে যাচ্ছে। তো মূলত এই প্রোটিন লসটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিডনির সমস্যাগুলো কিন্তু নর্মালি কন্ট্রোলে চলে যায়, আর যেন পুরোপুরি কিওরও হতে পারে। ডাক্তারবাবু, আপনি বললেন যে যখন একটা মানুষের প্রথম স্টেজে তারা বুঝতে পারে না যে তাদের, আমাদের সঙ্গে একজন ফোন লাইনে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বালাইপুর থেকে কৃষ্ণ সর্দার বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ডক্টর মৈত্র বলছি, আমার একটা বন্ধুর কিডনির সমস্যা আছে, ডায়ালিসিস করলে আপনি ফোনটাকে একটু দূরে নিয়ে গিয়ে কথা বলুন, পরিষ্কার শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি, আমি বালাইপুর থেকে বলছি। আমার বন্ধু মানে কিডনির সমস্যা আছে। বলুন, কিডনির সমস্যা রয়েছে। সঙ্গে থাকুন, ডাক্তারবাবু উত্তর দেবেন।
কিডনি সমস্যা রয়েছেন কিভাবে ওনার ওয়াইফ বা কারোর হয়তো কিডনি সমস্যা রয়েছেন কিভাবে থাকলে এটা কিওর করা সম্ভব? তো কিডনি যদি কারোর সমস্যা হয়ে থাকে তখন মূলত যেটা আমি আগেও বললাম যে কারণটা দেখতে হবে কি কারণে কিডনি সমস্যাটা হচ্ছে। তাছাড়া কিছু আমাদের প্রিকশন নিতে হয়, যেরকম এই পেন কিলার জাতীয় যে ওষুধগুলো আছে, তারপরে অল্টারনেটিভ মেডিসিন যেরকম হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক মিলে আয়ুর্বেদিক ওষুধ, এইগুলোর মধ্যে প্রচুর হেভি মেটালসের কনসেন্ট্রেশন থাকে, স্টেরয়েডস থাকে, অনেক মিক্সচার্স থাকে যেগুলো কিডনিকে এফেক্ট করতে পারে। তাছাড়া যদি দেখা যায় যে কারোর কিডনিতে খুব জ্বালা হচ্ছে, পেচ্ছাপে জ্বালা হচ্ছে, তো এটা না ফেলে রেখে ট্রিটমেন্ট করা দরকার, কারণ এই পেচ্ছাপে জ্বালা ইন্ডিকেট করে যে কিডনিতে একটা ইনফেকশন হচ্ছে। তো এটা যদি ট্রিট না হয় তাহলে কিন্তু কিডনি খারাপের দিকে চলে যেতে পারে। তাছাড়া কিছু কিছু কন্ডিশন যেগুলোকে নেফ্রাইটিস বলা হয়, মানে সেটা কিডনি থেকে প্রোটিন লস খুব বাড়ায়, মানে প্রোটিন লস খুব বেশি হয়। তো এই যখন এগুলো থাকে কন্ডিশনগুলো, তখন কিডনি থেকে একটা টিস্যু নিয়ে পরীক্ষা করতে হয়, করে আমরা দেখি যে কিরম টাইপের এটা রয়েছে ওই যে কন্ডিশনটা। আর তার বিশেষে আইদার স্টেরয়েডস কিংবা আরও অনেক অন্য ধরনের ওষুধ রয়েছে যেগুলো দিয়ে আমরা কিডনিকে ঠিক রাখতে পারি। তো মূলত এই তিনটেই জিনিস, যে বেসিক যেটা আছে যে এই অল্টারনেটিভ মেডিকেশন পেন কিলারটা অ্যাভয়েড করা, সেকেন্ডলি যেটা হচ্ছে যে জলের পরিমাণটা একটা অ্যাডিকুয়েট হাইড্রেশন রাখা, অ্যাটলিস্ট বলা হয় যে মোটামুটি 2 লিটার ওয়াটার মানে 2 লিটার জল দিনে সেটা নেওয়া উচিত। আর যেই কজের জন্য কিডনি খারাপ হচ্ছে, যেরকম প্রেশার, ডায়াবেটিস কিংবা নেফ্রাইটিস, আমাদের সাথে আরো একজন রয়েছে ফোন লাইনে, শুনে নেব কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, বলুন ডাক্তারবাবু। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কজ সেটা যেরকম যদি নেফ্রাইটিস থাকে তাহলে সেটার জন্য স্টেরয়েডস কিংবা আরো অনেক ধরনের ওষুধ রয়েছে যেগুলো দিয়ে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমরা যে প্রশ্নটাতে ছিলাম যে প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে বোঝা যায় না যে কিডনিতে সে আক্রান্ত, তো সেটা কি কখনো লাস্ট স্টেজে কি বা 50% অলরেডি সে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি দেবরাজ বলছি হাওড়া থেকে। বলুন। ডক্টর ইন্দ্রদীপ মাইতির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, তো উনি বেসিক্যালি লাইভে আছেন, তো ওটার জন্য হ্যাঁ বলুন। জানতাম তাই না। বলুন ডাক্তারবাবু, শুনতে পাচ্ছেন। ঠিক আছে, বেসিক্যালি গুড আফটারনুন ডক্টর মাইতি। হ্যাঁ, গুড আফটারনুন। হ্যাঁ, তো আমার বেসিক্যালি যেটা বলার ছিল, আমরা একটা জিনিস শুনেছি আইসবার্গ ফেনোমেনন। তো মানে যেখানে বেসিক্যালি আমরা কিন্তু রোগ দেখতে পাই, সেটা হয়তো খুব সামান্য উপরে দেখতে পাওয়া যায়, মবিলিটি টাইপের, বাট খুব নিচে হয়তো বড় বড় কোনো রোগ আছে, যেমন আপনি বললেন ক্রিয়েটিনিন ব্যাপারটা বললেন। তো এটা আমি ধরবো কি করে, বা আইসবার্গ ফেনোমেননটা যদি একটু আপনি ইলাবোরেট করে বলেন। সঙ্গে থাকুন। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা যে অনেক সময় কিডনি ডিজিজ হিডেন হয়, তো কিছু কোমরবিডিটিস থাকা দরকার, মানে কিছু কন্ডিশন যেগুলো আমাদের কিডনি রোগকে আরো বাড়াতে পারে, যেরকম আমি বললাম যে ডায়াবেটিস, হাইপারটেনশন। তো প্রত্যেক ডায়াবেটিস হাইপারটেনসিভ পেশেন্টদের বছরে একবার করে কিডনি ফাংশন টেস্ট, যেটা কি ইউরিয়া ক্রিয়েটিনিন, এটা চেক করা। তাছাড়া ইউরিন এসিআর, অর্থাৎ ইউরিনে কতটা অ্যালবুমিন লেভেল বেরোচ্ছে, সেটা ইন্ডিকেট করে যে কিডনি কতটা ইনভলভমেন্ট হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে। ইনফ্যাক্ট এই ইউরিন এসিআর ক্রিয়েটিনিনের কিন্তু বাড়ার আগের থেকেও অনেক সময় বেড়ে থাকতে পারে, সেইগুলো কিন্তু সফট ইন্ডিকেটর যে কিডনি ইনভলভ হতে আরম্ভ করেছে। আর সেটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু কিডনি ডিজিজটা কমপ্লিটলি রিভার্সেবল হয়ে থাকে। তাছাড়া যেরকম কোনো পেশেন্টের সাপোজ পা ফুললো কিংবা চোখ মুখ ফুলছে, পেচ্ছাপে ফেনা আসছে, তো এই আর তার ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন নেই, তো এদের নির্দিষ্ট কিছু কিডনি স্পেসিফিক কন্ডিশন থাকে যেগুলোকে গ্লোমেরুলার নেফ্রাইটিস বলা হয়। তো এইগুলোর যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু কিডনি ডিজিজ সম্পূর্ণভাবে কিওর হতে পারে। তো মেইনলি অ্যাওয়ারনেস অফ সিমটমস, সাইন্স বলতে এই পা ফুলে যাওয়া, ফ্যাটিগ যেরকম আমি বললাম, ফেনা ভাব আসা পেচ্ছাপে, বিপি খুব হাই হয়ে যাওয়া, আর সিমটমস যেরকম রয়েছে, তাছাড়া আর এই ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট, এই তিনটে জিনিস মিলিয়ে মানে সাইন্স, সিমটমস আর আমাদের এই ইনভেস্টিগেশনস দিয়েই আমরা আর্লি ডিটেকশন অফ কিডনি ডিজিজ করতে পারি। আর সঠিক টাইমে যদি আমরা পিক আপ করি কিডনি ডিজিজ, তাহলে কিন্তু এই লেট প্রেজেন্টেশন কিংবা কিডনি একদম খারাপের দিকে গিয়ে ধরা পড়লো সেটা অ্যাভয়েড করা যায়।
ডাক্তারবাবু, কিভাবে কিডনিকে ভালো রাখা যায় বা আমাদের ডেইলি লাইফে কি ডায়েট মেনটেন করলে আমরা নিজেকে সুস্থ রাখতে পারি, আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারি? তো কিডনিকে হেলদি রাখার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কিছু ট্রিগার্সগুলোকে অ্যাভয়েড করা যেগুলো কিডনি ড্যামেজ করতে পারে, যেরকম পেন কিলার্স, ওভার দ্য কাউন্টার মেডিকেশনস যেগুলো হয়, এক্সেসিভ পেন কিলার কিন্তু কিডনিকে ক্ষতি করে। তাছাড়া যেগুলো অল্টারনেটিভ মেডিকেশনস, আয়ুর্বেদিক মেডিকেশনস, হোমিওপ্যাথি মেডিকেশন, এগুলো অনেক মিক্সচার, অনেক অ্যাডাল্টারেন্টস থাকে, হেভি মেটালস থাকে, যেগুলো ইনফ্যাক্ট অনেক স্টাডিজে দেখা গেছে যে এত হাই কোয়ান্টিটি অফ লেড, আর্সেনিক থাকে এগুলোর মধ্যে, যেগুলো কিডনিকে ক্ষতি করে। তাছাড়া বাকি জিনিস যেটা এই প্রোটিন সাপোজ যদি খুব বেশি বেরোয় কিডনি থেকে, যেটা আর্লি ডায়াবেটিক্সের যেরকম হয় কিংবা ডায়াবেটিক হাইপারটেনসিভদের হয়, কিছু ওষুধ থাকে যেগুলোকে ARBs বলা হয় কিংবা SGLT2 ইনহিবিটার্স বলা হয়, এইগুলো দিয়ে কিন্তু এই যদি প্রোটিনটা নিয়ন্ত্রণ করা যায় তাহলে কিন্তু কিডনি সম্পূর্ণভাবে আমরা ঠিকঠাক রাখতে পারি। তাছাড়া অ্যাডিকুয়েট হাইড্রেশন, একদম নর্মাল মানুষকে অ্যাটলিস্ট দিনে 8 গ্লাস জল কিংবা 2 লিটার জল খাওয়া উচিত। যদি বাইরে এখন গরমকালে যখন বাইরে বেরোচ্ছেন তো অলওয়েজ একটা জলের বোতল ক্যারি করা উচিত। এক্সেসিভ ডিহাইড্রেশনে কিন্তু সমস্যা হতে পারে, প্লাস যদি ডিহাইড্রেটেড স্টেটে যদি খুব এই সুগার জাতীয় জিনিস খান, যদি এই যে এই কোল্ড ড্রিঙ্কস এগুলো যদি বেশি খাওয়া হয় তাহলে কিন্তু বেশি ফ্রুক্টোজ লেভেল থাকে, তো এইগুলো ইউরিক অ্যাসিডে এগুলো কনভার্সন হয়ে কিন্তু কিডনিতে জমে প্রবলেম করতে পারে। তো অ্যাভয়েড সুগারি ড্রিঙ্কস এই স্পেশালি এই গরমকালে, আর অলওয়েজ হাইড্রেশন রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো এইগুলোই বেসিক ক্যাভিয়েটস যেগুলো দিয়ে আমরা কিডনিকে সঠিক রাখতে পারি। ডাক্তারবাবু, আপনি এইমাত্র বললেন যে গরমকাল, সেখানে জলটা বেশি পরিমাণে খাওয়াটা উচিত, কিন্তু পাশাপাশি গরমের থেকে কিছুটা স্বস্তি পেতেও আমরা অনেক সময় কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার খেয়ে ফেলি, জাঙ্ক ফুড খেয়ে ফেলি। তো সেক্ষেত্রে আমাদের যে অস্বাস্থ্যকর এই যে লাইফটা, এর ফলেও তো অনেক মানে কিডনিতে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। তো কিভাবে ডায়েট মেনটেন করে চললে বা কি ধরনের প্রোটিন জাতীয় খাবার কতটা থাকলে আমরা এটা মেনটেন করতে পারি? হ্যাঁ, তো প্রোটিন খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট আমাদের ফুডের। আমাদের মাসেল মাস, বডির ভেরিয়াস ফাংশনস কিন্তু প্রোটিনই মেনটেন করে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আরও একজন, আচ্ছা, তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, বলুন। তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ প্রোটিন বডিতে থাকা জরুরি, না হলে কিন্তু মাসেল ওয়েস্টিং হয় আর একটা খুব একটা খারাপ স্টেটে বডি চলে যায়। কিডনি যাদের সমস্যা আছে এটা কিন্তু একটা খুব রং নোশন যে একদম সব প্রোটিন খাওয়া বন্ধ কিংবা প্রোটিন ছেড়ে যাওয়া উচিত। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন রয়েছেন, কে রয়েছেন ফোনে, কোথা থেকে রয়েছেন? হ্যালো, নমস্কার। আপনি টিভিটাকে একটু মিউট করুন। হ্যাঁ, আপনি, ধন্যবাদ, আপনি টিভিটাকে মিউট করে কথা বলুন। আপনার পারিপার্শ্বিক আরো কিছু সাউন্ড আসছে, আপনি টিভিটাকে মিউট করে কথা বলুন। হ্যাঁ, বলুন। বলছি যে আমার কিডনি মানে আমার কোষের সাথে মাঝে মাঝে একটা ব্লাড আছে। আচ্ছা, তো এটা কি কিডনির সমস্যা হতে পারে? সঙ্গে থাকুন। তো কিডনিতে ইনফ্যাক্ট এই পেচ্ছাপে ব্লাড আসার অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে যে কখন ব্লাডটা আসছে। যদি ব্লাডটা পেচ্ছাপের প্রথম দিকে আসে তো সেটা জেনারেলি ডিনোট করে যে কিডনি থেকেই ব্লাডটা আসে। যদি পেচ্ছাপের মাঝখানে যদি ব্লাডটা আসে ইন্ডিকেট করে যে কিডনি থেকে ব্ল্যাডার মানে আমাদের ইউরিনারি ব্ল্যাডার সেই রাস্তায় কোনো সমস্যা হচ্ছে কিনা, স্টোন কিংবা কিছু আছে কিনা। যদি পেচ্ছাপের শেষের দিকে ব্লাড আসে সেটা জেনারেলি ডিনোট করে লোয়ার ট্র্যাক মানে এই ইউরিন ব্ল্যাডার, প্রস্টেট এইগুলোর সমস্যা। তো যদি পেচ্ছাপে ব্লাড আসে তাহলে আমাদের প্রথমত দেখতে হবে যে কোন টাইমে কোন জায়গাটায় ব্লাডটা আসছে, তার জন্য ইউরিনের পরীক্ষাটা করতে হয় আর একটা কিডনির আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে সেটা কি আসছে। খুব কমন যেটা কজ অফ ব্লাড আসা একটা হয় যে এল্ডারলি, যাদের বয়স বেশি তাদের যদি প্রস্টেট খুব বেশি বেড়ে যায় তাহলে একটা সমস্যা হতে পারে। তাছাড়া ইউরিন ইনফেকশন থাকলে ব্লাড আসতে পারে, অর এলস যদি কিডনি স্টোন থাকে তাহলে সেটা ব্লাড আসতে পারে। তাছাড়া কিছু কিছু নেফ্রাইটিসে যদি হয় তাহলে সেই সময় কিন্তু ব্লাড আসতে পারে, কিন্তু সেটা অলমোস্ট পুরো ইউরিনটাতেই আসবে, এরকম ইউরিনের প্রথম দিক, মাঝখানের দিক কিংবা শেষের দিকে আসবে না। যদি ইউরিনের শেষের দিকে আসে তাহলে ওটা নির্ধারিত একটা ব্লাডারের সমস্যা আছে, আইদার কোনো স্টোন কিংবা কোনো প্রস্টেটের সমস্যা কিংবা আরেকটা এল্ডারলিদের মেনলি কিছু কিছু টিউমার থাকতে পারে ইউরিন ব্ল্যাডারের মধ্যে। তো সেইগুলো কিন্তু আমাদের চেক করা উচিত, তার জন্য আল্ট্রাসাউন্ড আর ইউরিন পরীক্ষাটা করা অবশ্যই জরুরি।
ডাক্তারবাবু, কোনো রোগীর যদি কিডনির সমস্যা থেকে থাকে তাহলে কোন পর্যায়ে গিয়ে তাকে ডায়ালিসিস পদ্ধতিটা করতে হয়? তো না, এটা আনসার করার আগে আমি আগের যে আমরা ডিসকাস করছিলাম যে প্রোটিন ইনটেক কিংবা গরমকালে যেটা আছে, তো প্রোটিন একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের ফুডে। এবার একটা খুব ভুল ধারণা আছে যে কিডনি পেশেন্ট মানে প্রোটিনটা বন্ধ করে দেওয়া উচিত, না, সেটা একদমই নয়। একটা নির্দিষ্ট প্রোটিন অ্যামাউন্ট বডির প্রয়োজন, আর সেটা না হলে মাসেল ওয়েস্টিং হয়ে যায়। আর ইনফ্যাক্ট ক্রিয়েটিনিনটা কিন্তু প্যারাডক্সিক্যালি বাড়তেও পারে যদি খুব বেশি প্রোটিন ওয়েস্টিং আমরা প্রোটিন যদি না নিয়ে থাকি। তো জেনারেলি যেটা বলা হয়, যদি কিডনি পেশেন্ট থাকে যা ডায়ালিসিস হচ্ছে না, যদি 60 গ্রাম, যদি 60 কেজি মতন একজন ইন্ডিভিজুয়াল থাকে, তার মোটামুটি ডেলি ওই 36 থেকে 40 গ্রাম অফ প্রোটিন সে নিতে পারে, সেফলি নিতে পারে। বেশি প্রোটিন নিলে অবশ্যই কিডনিতে প্রবলেম করে, কিন্তু একটা নির্দিষ্ট একটা সেফ অ্যামাউন্ট, মানে 0.5 থেকে 0.6 গ্রাম পার কেজি এই মাপে একটা বলা হয়, সেটা প্রোটিন যেন অবশ্যই সে নিতে পারে। তাছাড়া এই কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারে, এবারে কোল্ড ড্রিঙ্কসে প্রচুর ফসফেট থাকে। এবার এই ফসফেট কিন্তু কিডনি পেশেন্টের জন্য খুবই খারাপ। কিডনি পেশেন্টদের ফসফেট লেভেলস বাড়া থাকে, কারণ বিভিন্ন মেটাবলিক হরমোনের অল্টারেশনে সমস্যাগুলো হয়ে থাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন রয়েছেন ডাক্তারবাবু। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি যাদবপুর থেকে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার ঠাম্মার একটা সমস্যা আছে, তার পাটা ফুলে যাচ্ছে, এর জন্য কি ডায়ালিসিস দিতে হবে? সঙ্গে থাকুন, ধন্যবাদ। না, পা ফোলা যাচ্ছে মানে এই নয় যে ডায়ালিসিস দিতে হবে, সেটা দেখতে হবে পাটা কি কারণে ফুলছে। সাধারণত পা ফোলার খুব কমন কজ যেটা হয়ে থাকে, সেটা যদি ইউরিনে খুব বেশি প্রোটিন লিকেজ হয় তাহলে সেই সময় পা ফুলতে পারে। তাছাড়া যদি কোনো হার্টের যদি কন্ডিশন থাকে, শ্বাসকষ্ট সমস্যা থাকে, তাহলে কিন্তু পা ফুলতে পারে। এছাড়া থাইরয়েডের সমস্যাতেও পা ফুলতে পারে, লিভারের সমস্যাতেও পা ফুলতে পারে। সো কিডনি যদি আমাদের দেখতে হয় যে পা ফোলাটা কিডনির জন্য হচ্ছে কিনা, সেটার জন্য একটা ইউরিয়া ক্রিয়েটিনিন অবশ্যই চেক করতে হবে। আর ইউরিনে কতটা প্রোটিন বেরোচ্ছে, ওটা ইউরিন রুটিন মাইক্রোস্কোপি কিংবা ইউরিন এসিআর এই পরীক্ষা দ্বারা সেটা আমরা দেখতে পারি যে কত মাত্রায় সেটা হচ্ছে। যদি সেটা নর্মাল থাকে তাহলে অন্য কারণে দেখতে হবে যে কী কারণে পাটা ফুলছে। যদি ক্রিয়েটিনিন মোটামুটি বাড়া বাট স্টেবল রেঞ্জে থাকে, তাহলে ওষুধের মাধ্যমে এটা কন্ট্রোলে রাখা যায়। যদি একদমই এন্ড স্টেজ যেটা বলা হয় স্টেজ 5 যদি সেটা হয়ে যায়, তখন সেই সূত্রে ডায়ালিসিসের দরকার। বাট আলটিমেটলি অ্যাগেন সেটা ডিপেন্ড করছে যে পেশেন্টের কন্ডিশন কীরকম। যদি ওষুধের মাধ্যমেই সেটা কম করা যায়, তাহলে আমাদের প্রথমে ওষুধটাই দিয়ে ফোলাটা কম করতে হয়। হ্যাঁ ডাক্তার, আপনি যেটা বলছিলেন কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা উচিত নয়। হ্যাঁ, তো সিকেডি পেশেন্টদের আর ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের ফসফেট লেভেল প্রচুর বাড়া থাকে, তো এনাদের সিচুয়েশনে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু খাওয়া একদমই অ্যাডভাইজেবল নয়। বাকি মডারেট অ্যামাউন্টসে অল্প স্বল্প সেটা খাওয়া যেতে পারে, বাট সিকেডি পেশেন্ট তাদের মোটামুটি স্টেজ 4 আর স্টেজ 5 চলছে, তাদের তো একদমই খাওয়া উচিত নয়, সেটা একদমই নট অ্যাডভাইজেবল। ডায়ালিসিস পদ্ধতি, হ্যাঁ, তো ডায়ালিসিস অ্যাডভাইস করা হয় কিংবা ডায়ালিসিস করা হয় যখন কিডনি মোটামুটি 15%-এর নিচে ফাংশন করছে, অর্থাৎ যেটাকে সিকেডি স্টেজ 5 বলা হয়। তো ডায়ালিসিস বেসিক্যালি দু ধরনের হয়, একটা হিমোডায়ালিসিস আর একটা পেরিটোনিয়াল ডায়ালিসিস। হিমোডায়ালিসিসে বেসিক্যালি একটা আমাদের শরীর থেকে যে ব্লাড আসে সেটাকে বডির বাইরে বের করা হয়, আর একটা মেশিনের মধ্যে সেটাকে পরিষ্কার করে সেই ব্লাডটাকে আবার শরীরের ভেতরে ফেরত পাঠানো হয়। তো এটাকে হিমোডায়ালিসিস বলা হয়। সেকেন্ডটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। আমাদের সঙ্গে ফোন লাইনে আরো একজন রয়েছেন। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন। আমি সোনাপুর থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, বলছিলাম ম্যাম, যে কিডনি প্রবলেম হলে যে কিভাবে আমরা বুঝবো কি সিমটম আছে? সঙ্গে থাকুন, ডাক্তারবাবু এর আগেও বলেছেন, সঙ্গে থাকুন। তো কিডনি সিমটমস যেগুলো আমি একটু আগে যেটা বললাম, যে প্রথমত আপনার শরীরে ফুলে যাওয়া, মানে সে পা ফুলতে পারে, চোখ মুখ ফুলতে পারে, ঘুমতে ওঠার পরে বেশি চোখ ফুলছে কিংবা সারাদিনে পা ফুলে যাচ্ছে, ইউরিনে ব্লাড আসছে কিংবা ইউরিনে ফেনা আসছে, খুব ফ্যাটিক লাগছে, খুব গা চুলকাচ্ছে, খিদে পাচ্ছে না, তারপরে খুব বমি টেন্ডেন্সি, ভমিটিং সেন্সেশন হচ্ছে। তো এইগুলো সবই ডিনোট করে যে একটা কিডনির সমস্যা হতে পারে, আর তখনই আমাদের কিডনি যেই স্পেসিফিক কিছু পরীক্ষা হয় সেগুলো আমাদের চেক করতে হয়।
ডায়ালিসিসের পদ্ধতিতে ছিলাম। তো সেকেন্ড বলছিলাম সেটা পেরিটোনিয়াল ডায়ালিসিস। তো এটা কি হয়, তো আমাদের পেটের বাইরের লেয়ারটাকে পেরিটোনিয়াম বলা হয়। তো সেটা অনেক সময় ইনফ্যাক্ট সেটা একটা ডায়ালিসিসের মতনই কাজ করে। তো এই সূত্রের যেটা পেরিটোনিয়াল ডায়ালিসিস হয় সেটা কি করা হয় যে আমাদের ঠিক নাভির নিচে একটা ছোট ক্যাথিটার কিংবা একটা ছোট পাইপ একটা ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে কিছু ফ্লুইড পাওয়া যায়, যেগুলো ডায়ালিসিসের যেই ফ্লুইড হয় সেইগুলোই ওই পেটের মধ্যে একটু ভরে দেওয়া হয়। ভরে এটাকে মোটামুটি 4 ঘন্টা পর পর রাখা হয় আর তারপর ওটা খালি করে দেওয়া হয়। তো এই যতক্ষণ এটা ফ্লুইডটা পেটের মধ্যে আছে ওটা কিন্তু বডির নিজস্ব ভেতরেই ওটা টক্সিনগুলো পরিষ্কার করছে। তো এটাকে পেরিটোনিয়াল ডায়ালিসিস বলা হয়। এই পদ্ধতিটা অনেক পুরনো পদ্ধতি আর ইনফ্যাক্ট অ্যাট পার উইথ হিমোডায়ালিসিস। আর এই পেরিটোনিয়াল ডায়ালিসিসটা কিন্তু বাড়িতেও করা যেতে পারে। অ্যাওয়ারনেসের একটা প্রবলেম আছে, কারণ লোক বেশি জানে না এর ব্যাপারে। তো এর ব্যাপারে অ্যাওয়্যার হওয়ার খুব মানে জরুরি। অ্যান্ড পেরিটোনিয়াল ডায়ালিসিস কিন্তু খুব একটা ভালো মোডালিটি অফ ডায়ালিসিস। হিমোডায়ালিসিসের বেসিক্যালি যেটা আমি বললাম যে বডি থেকে ব্লাডটা নিয়ে একটা মেশিনের মাধ্যমে সেটাকে পরিষ্কার করে শরীরের ভেতরে আবার ফেরত পাঠানো হয়। তো এটা একটা 4 ঘন্টার প্রসিডিয়ার হয়। তো জেনারেলি হাতে একটা ফিস্টুলা বানানো হয়, যেটা দুটো শিরাকে জুড়ে দেওয়া হয় আর সেটার মাধ্যমেই একটা ছুঁচ দিয়ে ওই ব্লাডটাকে বের করে মেশিনের মাধ্যমে পরিষ্কার করে শরীরের ভেতরে ফেরত পাঠানো হয়। তো এটা হচ্ছে হিমোডায়ালিসিস। আমাদের অনেক সময় অনেকের মনে প্রশ্ন থাকে যে ডায়ালিসিস যখন শুরু হচ্ছে তাহলে কি এটা চলতেই থাকবে যতদিন অবধি আমি বাঁচবো, নাকি কখনো এটা স্টপ করা যেতে পারে? তো ডায়ালিসিস আমরা করি যখন কিডনি ফাংশন করছে না। এবারে কিডনি ফাংশন করে না দুটো কারণে। একটা অ্যাকিউটলি কিডনি ফেলিয়ার হচ্ছে, এটাকে অ্যাকিউট কিডনি ফেলিয়ার কিংবা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলা হয়। আর সেকেন্ডটা হচ্ছে যে সিকেডি আর ক্রনিক কিডনি ডিজিজ, যার জন্য কিডনি ফেল করে গেছে। যদি অ্যাকিউট কিডনি ফেলিয়ার হয়ে থাকে তো মেনলি মেবি ইনফেকশন, মেবি নেফ্রাইটিস, মেবি অন্য কারণে একটা অ্যাকিউটলি যদি কিডনি ড্যামেজ হয় তখন কিছু ক্ষেত্রে ডায়ালিসিস আমাদের লাগতে পারে, যদি পেচ্ছাপ বন্ধ হয়ে গেল। বাট এই অ্যাকিউট কিডনি ইঞ্জুরির যদি কজটা আমরা অ্যাড্রেস করি, যদি ইনফেকশন কন্ট্রোল হয়ে যায় কিংবা অন্য নেফ্রাইটিস যদি রিজলভ করে যায় তাহলে কিন্তু ডায়ালিসিস নাও লাগতে পারে। বাট যদি এই সিকেডি, যদি এই ক্রনিক কিডনি ডিজিজ যদি হয়ে প্রোগ্রেশন করে স্টেজ 5-এ চলে আসে তাহলে সেটা কিন্তু ইররিভার্সেবল হয়। আর সেই ক্ষেত্রে কিন্তু লাইফ লং ডায়ালিসিসের দরকার পড়ে। আর এর একটাই সলিউশন নর্মাল লাইফ লিড করার জন্য, সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট অর কিডনি প্রতিস্থাপন। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। আপনাকে শেষ প্রশ্ন, যে কোন পর্যায়ে গেলে রোগীকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়? কিডনি ট্রান্সপ্লান্ট আমরা অ্যাডভাইস করে থাকি যখন পেশেন্টের কিডনি ফাংশন 20%-এর নিচে চলে আসছে, অর্থাৎ স্টেজ 4, স্টেজ 5-এ চলে আসছে। কিডনি ট্রান্সপ্লান্টের মধ্যে কি করা হয় যে নিজেদের পরিবারের মধ্যে রিলেশনের মধ্যে ডোনেশন করা হয়। মা তার ছেলেকে দিচ্ছে কিংবা মেয়েকে দিচ্ছে কিংবা হাজব্যান্ড ওয়াইফকে দিচ্ছে কিংবা কারোর গ্র্যান্ড প্যারেন্টস, কারোর ঠাকুমা ঠাকুরদা তাদের নাতি নাতনিকে দিচ্ছে। তো এরকম একটা ফ্যামিলির মধ্যে এই ট্রান্সপ্লান্টটা একটা করা হয়। তো একটা ফ্রেশ কিডনি যেটা ডোনেট করা হচ্ছে সেটা পেটের সামনে, ইনফ্যাক্ট পেটের সাইডে সেটাকে বসানো হয় আর সেটা ফাংশন করতে আরম্ভ করলে পুরোপুরি পেশেন্ট সুস্থ হয়ে যায়। তো কিডনি ট্রান্সপ্লান্ট খুব ইম্পর্টেন্ট একটা কিওর, ইনফ্যাক্ট দ্য অনলি কিওর ফর সিকেডি পেশেন্টস কিংবা যাদের ডায়ালিসিস চলছে। আর এটা এনশিওর করে যে পেশেন্টের ডায়ালিসিস আর না লাগে আর সে নর্মাল হেলদি লাইফ লিড করতে পারে। আমাদের সময় শেষ হয়ে এসেছে এবং আমি আপনাকে শেষ প্রশ্নটা করব যে কিভাবে এই যে এখন যে ট্রান্সপ্ল্যান্ট এই যে পদ্ধতিটা কতটা সহজ হয়েছে। মানে একটা সময় এটা যথেষ্ট ঝুঁকির ব্যাপার ছিল, মানুষের মধ্যে একটা আতঙ্কেরও ব্যাপার ছিল, বর্তমান পরিস্থিতি কি? তো কিডনি ট্রান্সপ্লান্ট আগে যেরকম ছিল সেটা এখন নেই। আগে প্রচুর রিজেকশন রেটস হতো, ইনফেকশন রেটস হতো, কিন্তু এখন উইথ নিউয়ার মেডিকেশনস, নতুন মেডিসিনস, নতুন আরও ভালো ম্যাচিং, ইনফ্যাক্ট ক্রস ম্যাচের আরও মানে অ্যাডভান্সমেন্টস হয়ে গেছে। তো রিজেকশন রেটস বলতে গেলে কিছু হয় না। রিজেকশন মানে কি বেসিক্যালি কিডনি যে ফরেন কিডনিটা সেটা আপনার বডি কতটা অ্যাকসেপ্ট করছে। তো এটার জন্য খুব ভালো ম্যাচিং আমাদের টেকনিক্স রয়েছে। অ্যান্ড 95% কিডনি ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয়, ইনফ্যাক্ট রিজেকশনস হয় না। ইনফ্যাক্ট এখন মেজরিটি ইনফ্যাক্ট ইন্ডিয়ার মধ্যেই মানে ওয়ার্ল্ড ওয়াইডই দেখা যায় যদি 100টা ট্রান্সপ্লান্ট হয় তার মধ্যে হয়তো 10% মানে 10 জনের রিজেকশন হলো, বা রিজেকশন হলেও কিন্তু এটা মেডিকেশনের মাধ্যমে সেটা নর্মালাইজ হতে পারে। আর ইনফেকশন কন্ট্রোল, ইনফেকশনের জন্য অনেক আমরা প্রোফাইল্যাক্সিস ওষুধ দিয়ে থাকি ইনফেকশন না হয়। অ্যান্ড অলসো মানে এখন স্বাভাবিক যে সময়ের সঙ্গে সঙ্গে ইনফেকশন ধরার আরও প্রবণতা কিংবা টেকনিক্স ভালো হয়ে গেছে।
তো সেটা যখন হয়ে থাকে তখন ট্রান্সপ্লান্টের পরে যে ইনফেকশনগুলো হয় সেইগুলো খুব তাড়াতাড়ি ধরা আর চিকিৎসা করতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু এখন যথেষ্টই একটা সেফ প্রসিডিয়ার। প্রথমে রিজেকশন রিস্ক আর ইনফেকশন রিস্ক একটু সামান্য থাকে, বাট যদি এইটা কন্ট্রোলে রাখা যায় তাহলে নর্মাল লাইফ লিড করতে গেলে কিন্তু কিডনি পেশেন্টসের ট্রান্সপ্লান্ট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড। একদমই ডাক্তারবাবু, আমাদের সঙ্গে যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে রয়েছেন তারা দেখতেই পাচ্ছেন, কারো যদি কিডনির সমস্যা থেকে থাকে বা আপনার মনে যদি সন্দেহ হয়, ডাক্তারবাবু যে উপসর্গের কথাগুলি বললেন সেই সমস্ত উপসর্গগুলো যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এখনই যোগাযোগ করুন ডক্টর ইন্দ্রদীপ মাইতির সঙ্গে। হ্যালো ডাক্তারবাবু, এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।